শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের 226তম ফেসবুক লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিওতে দীর্ঘদিন পর আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ রুহুল ইসলাম ভূঁইয়া স্যার আজকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে স্যার একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আমাদের সকল হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দোয়ার বরকতে স্যার আজকে আমাদের সামনে হাজির হয়েছেন এবং তিনি এই অসুস্থ অবস্থায়ও তিনি অস্থির ছিলেন কখন তিনি আপনাদের সাথে এসে হাজির হবেন এবং আপনাদের সাথে স্যারের মতের বিনিময় করবেন এবং তার অর্জিত অভিজ্ঞতা থেকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তিনি কিছু বলবেন। আমি নিজেও অত্যন্ত আতঙ্কিত। স্নায়ুতন্ত্রের উপর যে আলোচনা স্যার করতেছিলেন সেখানে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব শেষে আজকে তৃতীয় পর্বে স্যার হাজির হয়েছে এবং আজকে তিনি অবশ্যই আমাদেরকে নতুন আঙ্গিকে স্যারের নিজের অভিজ্ঞতা থেকে আমাদেরকে সমৃদ্ধ করবেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্বিতীয় পর্বের যে আলোচনা, এই আলোচনাটা কাকতালীয়ভাবে আমার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। স্নায়ুতন্ত্রের রোগের তৃতীয় পর্বের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। সেই বিষয়ে আমি আমার রোগের সূত্রপাত নিয়ে, কিভাবে আমি অসুস্থ হলাম, আমার অসুস্থতা স্নায়ুতন্ত্রীয় কেন্দ্রিক, সুতরাং এটা আপনাদের নিকট শেয়ার করা উচিত। আপনারা জানেন আমি 2017 সনে হার্ট অ্যাটাক করে আমার হৃৎপিণ্ডে রিং করানো আছে। আমি 2019 সনে আমি ব্রেন স্ট্রোক করেছি। আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করেছেন। আমি কঠিন ডায়াবেটিসে আক্রান্ত, হাই ব্লাড প্রেশারে আক্রান্ত। এই অবস্থায় ঈদের সম্ভবত 6-7 দিন আগে আমার সকালবেলায়, সকাল 10টায় আমি ঘুম থেকে উঠতে পারছি না। আমার একটা সাইড কেমন যেন বারবার অবশ ভাব। আমি আমার স্ত্রীকে তাড়াতাড়ি ডাকলাম, ডেকেই ওনাকে বললাম সম্ভবত আমি স্ট্রোক করেছি। তিনি অত্যন্ত সাহসী মানুষ, তিনি পাত্তাই দিলেন না। আমি উঠতে পারছি না। তিনি আমাকে, আমার 2 ছেলেদেরকে ডাকলেন, ডেকে কোনো রকমে আমাকে বাথরুমে নিলেন। বাথরুমে যাওয়ার পরে আমি ডান হাতের কোনো কাজ করতে পারছি না। আমার ডান হাত 70% অবশ, বিশেষ করে ডান হাত, এবং ফেসিয়াল আমার রাইট সাইড। এই অবস্থায় কনফার্ম হয়ে গিয়েছি যে আমি স্ট্রোক করেছি। ওনারাও কনফার্ম হয়েছেন। আপনারা জানেন কিনা জানি না, আমার 2 ছেলে ডিপ্লোমা ইন্টার্নিরত। এই 2 ছেলে আর আমার সহধর্মিনী, যিনি আমার ওস্তাদ, আপনারা জানেন চিকিৎসার ক্ষেত্রে তিনি আমার ওস্তাদ। ওনারা করলেন কি, ওনারা প্রথম পর্যায়ে ওনারা আমার চিকিৎসা আরম্ভ করলেন এবং ওষুধ দেওয়া শুরু করলেন। আমিও সাহসিকতার সাথে রিসিভ করলাম, কিন্তু বিকাল পর্যন্ত অসুস্থতায় আমার কাছে কিঞ্চিত আমি ভালো মনে করতেছি, কিন্তু পারিবারিক চাপ, আত্মীয় স্বজনের চাপ, ভাই বন্ধুর চাপে আমি পরের দিন
পরের দিন না, ওই দিন রাত্রেই একজন নিউরোলজিস্টের সাথে কন্টাক্ট করলাম, যিনি আমার আত্মীয়, পরম আত্মীয় নিউরোলজিস্ট। তিনি এই জায়গার মধ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বসেন। তিনি বললেন যে নজরুল ভাই এখন কেমন আছেন? আমার বাসা থেকে বললেন স্টেবল। স্টেবল কিভাবে থাকেন? উনি তো ডাবল স্ট্রোকের রোগী, তারপরেও বয়স্ক মানুষ, স্টেবল তো থাকার কথা না। আপনারা কি হসপিটালাইজ করবেন? এরপর করে বললেন যে যদি উনি স্টেবল থাকেন তাহলে একটু অপেক্ষা করেন। পরের দিন আমি দুপুর 1টায় উনি নিজে আমার এমআরআই অফ ব্রেইন উনি পরীক্ষা করলেন, নিজের হাতে পরীক্ষা করে দেখে কনফার্ম স্ট্রোক। তিনি আশ্চর্য হয়ে গেলেন, এই রোগী কিভাবে কথা বলে, এই রোগী কিভাবে হাঁটে, এই রোগীর মুখ তো তেমন একটা বেঁকা হয় নাই। তিনি আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু আমরা ওনাকে আমাদের গোপন রহস্য জানাই নাই। বাই দিস টাইম আমরা যে হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছি তা ওনাকে আমরা জানাই নাই, বলি নাই। শেষে ওনাকে বলতে বাধ্য হয়েছি, যা উনি প্রশ্ন করেছেন এই সময়টুকু আপনারা কি করেছেন? তখন আমার ছেলেরা বলছে আমরা আমাদের ওষুধ চালিয়েছি। তো উনি হেসে দিয়ে বললেন নিশ্চয়ই আপনাদের ওষুধ কার্যকর। তারপরে আমাকে 3টার সময় রিলিজ দিলেন, বলে যে আপনি চলে যান। উনি প্রেসক্রাইব করে দিলেন। উনি প্যাথোলজির পরে এমআরআই অফ ব্রেইন এটা পাওয়ার পরে আদার্স কিছু টেস্ট দিয়া উনি তাড়াতাড়ি প্রেসক্রাইব করলেন। উনার প্রেসক্রিপশন অনুসারে আমি ওষুধ খেতে লাগলাম। ওনাদের ঔষধ, আমার ওষুধ কিন্তু ওই প্রথম দিন যে খেলাম আর আর খাই নাই, কিন্তু দ্বিতীয় দিন 3টার সময় আমি প্রায় 50% ভালো। এই অবস্থায় ওনার সমস্ত ওষুধ কিনেছি। যেহেতু আমি হার্টের রোগী, স্ট্রোকের রোগী বিগত দিন থেকে, সুতরাং আমি অ্যালোপ্যাথিক ওষুধ আমি খাই। এই অবস্থায় আমি আপনাদেরকে বলবো যে আমাদের ফার্স্ট ডিউটি টু সেভ দ্য লাইফ অফ এ পেশেন্ট, আইদার অ্যালোপ্যাথি or homeopathy or any others pathy, our duty একটা রোগীর জীবন রক্ষা করা, তারপরে আপনার চিকিৎসা করা। অ্যাপোরিজম নাম্বার 12 তাই বলেছে যে আপনাদের ডিউটি টু সেভ দ্য লাইফ অফ এ পেশেন্ট। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা একটু কি বলবেন যে আমার ছেলেরা, আমার ওয়াইফ আমাকে কি ওষুধ দিয়েছেন, যে ওষুধে অ্যালোপ্যাথিক ডাক্তার নিজেও আশ্চর্য হয়ে গেছেন যে আমি কিভাবে পরের দিন পর্যন্ত মোটামুটি সুস্থ তার মধ্যে ছিলাম। আপনারা কি বলবেন? একটু দেখি, একটু বলেন তো দেখি কি ওষুধ আমার দেহের উপরে, কি ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ কি দিয়েছেন আমার ছেলেরা, আমার ওয়াইফ? আপনারা একটু বলেন এইরকম অবস্থার প্রেক্ষাপটে যে আপনার ব্রেন ইনজুরি, আপনার নার্ভ ইনজুরি, ইনজুরি তার মানে কি, স্ট্রোক মানে কি আপনাকে বুঝতে হবে। এই স্ট্রোক মানে হলো আপনার ব্লাড সাপ্লাই, ওই জায়গার মধ্যে সাডেন ব্লাড সাপ্লাই, সেই জায়গার মধ্যে সাপ্লাইটা খুবই কম, যার কারণে আপনার 100% ব্লাড সাপ্লাই বন্ধ হয় নাই, খুবই কম। সে অবস্থার প্রেক্ষাপটে মনির হোসেন, আর্নিকা মন্টেনা, আর কেউ কিছু বলবেন দেখি?
আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম। পারভেজ আহমেদ, দীর্ঘনেক হায়াত কামনা করছি, ধন্যবাদ। হ্যাঁ, রুহুল আমিন, আর্নিকা মন্টেনা, রুহুল আমিন, আর্নিকা মন্টেনা। আর কেউ কি স্যার আমাকে অ্যাড করুন? ফেরদৌস আলম, ফেরদৌস আলম, কিভাবে অ্যাড করব এটা সভাপতি সাহেব জানেন? ফারুক হোসেন, আর্নিকা মন্টেনা। এরপরে আসেন কস্টিকাম, আমার রাইট সাইডেই আমার কষ্টটা, হ্যাঁ, কস্টিকাম। তারপরে মাহাদি হাসান নুরু, কস্টিকাম, একোনাইট নেপিলাস, হ্যাঁ, আর্নিকা মন্টেনা, সাইদুর রহমান, আর্নিকা মন্টেনা। এইবার বলেন ওকে। আমরা আপনাদের কার্বোভেজ, জাকির এইচ খান, কার্বোভেজ। এবার প্লিজ হ্যাঁ স্যার, শুরু থেকে ছিলাম না। আচ্ছা, শফিক ইসলাম, কস্টিকাম, আর্নিকা, সাইদুর রহমান, আর্নিকা মন্টেনা। ওকে, আমরা অনেকগুলি আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক, হ্যাঁ, দি মেডিসিন, আমার প্রেসক্রাইবড মেডিসিন আর্নিকা মন্টেনা। আর্নিকা মন্টেনা, আপনারা কি দেখেন, কেন বলেছেন এনি ইনজুরি, আইদার ফিজিক্যাল, মেন্টাল, যে যে কোনো ইনজুরির ফার্স্ট মেডিসিন ইজ আর্নিকা মন্টেনা। আর্নিকা মন্টেনা। যেহেতু আমাদের হসপিটাল ফ্যাসিলিটিস নাই, আমরা রোগীর পর্যবেক্ষণ করার কোনো অবস্থা নাই, সেই প্রেক্ষাপটে আমাদেরকে হোমিওপ্যাথির দ্বারস্থ হতে হয়। দ্বারস্থ আমাদেরকে হতে হবেই, যতদিন পর্যন্ত আমাদের চিকিৎসা পূর্ণাঙ্গ অবস্থায় আমরা না পাব। সুতরাং আমি মনে করি, হ্যাঁ, আমার আর্নিকা মন্টেনায় প্রথম পর্যায়ে, তা না হলে আমি 50% কিভাবে ওভারকাম করলাম। দ্য মেডিসিন ইজ আর্নিকা মন্টেনা। এবার আসেন আমার জীবনে একটা ভূমিকম্প, আমার পাশ দিয়ে ভূমিকম্প প্রবাহিত হয়েছে। আমার পাশ দিয়ে, আমার উপর দিয়ে যদি বড় ধরনের ভূমিকম্প হতো, তাহলে হয়তোবা আজকে আপনাদের সামনে আমি কথা বলতে পারতাম না। আমার শাখা প্রশাখা এফেক্টেড হয়েছে। সেই শাখা প্রশাখা এফেক্টেডের পর আমার স্ট্রোকের 4 দিন পরে, হঠাৎ আমার বাসার মধ্যে পুলিশের পল্টন থানার এএসআই আব্দুল সামাদ সাহেব আমার তদন্তে আমার বাসায় এসেছে। যখন আমি শয্যাগত সে অবস্থায় তিনি এসেছেন, তিনি সরকারি কাজে আমার বাসায় তদন্তে আসছেন। ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়াকে, আমি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া, তিনি আমাকে সালাম জানিয়ে বললেন, স্যার, আপনার বিরুদ্ধে বিশাল অভিযোগ, এই অভিযোগগুলি তদন্তের জন্য আপনার বাসায় আসছি। কি অভিযোগ? অভিযোগটা হলো, আপনি ছাত্রলীগের বিরাট কর্মকর্তা ছিলেন, আপনি আওয়ামী লীগের বিরাট কর্মকর্তা ছিলেন, আপনি যুবলীগের বিরাট কর্মকর্তা ছিলেন। এই দেখেন স্যার, অনুসন্ধানী প্রতিবেদন। আপনি আরো ছিলেন, বিপ্লবের আপনি বিরুদ্ধে ছিলেন। সুতরাং এই অভিযোগগুলি তদন্তের জন্য আপনার কাছে এসেছি। আমি বললাম, আলহামদুলিল্লাহ, আপনি এসেছেন, আপনি সরকারি কাজে আসছেন, আপনি তদন্ত করেন, আপনাকে আমি সার্বিক সহযোগিতা করব। আমি সেদিকে বিস্তারিত যাব না। নিশ্চয়ই কেউ না কেউ এই মামলা আমার বিরুদ্ধে করেছে, আমি এক ষড়যন্ত্রকারী। সেই ষড়যন্ত্র কি? আমি আওয়ামী লীগের পক্ষের লোক,
আমি ছাত্রলীগের পক্ষের লোক। যাই হোক, আমি শুধু ওনাকে বললাম, আমি সরকারি কর্মকর্তা, দীর্ঘদিন সরকারি চাকরি করে এই কাজ করার, এই দলবাজি করার কোনো সুযোগ আপনার আছে? না। তাহলে আমার কোত্থেকে পাবেন? উনি আমার চেহারা, আমার বয়স, সবকিছু দেখে উনি নিজেই স্তম্ভিত হয়ে গেছেন। সেই আব্দুল সামাদ সাহেব অত্যন্ত বিনয়ী মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত ভদ্রচিত চিত্তে উনি আমাকে বললেন, স্যার আপনাকে সুস্থ হন, আপনাকে সুস্থ হন, আপনার এই বয়সে, আপনার তো বয়সের সময় নাই, কখন আপনি এগুলা করবেন। উনি বলল, আমরা ঈদের পরে দেখব, ঈদের পরে দেখব। যারাই আমার বিরুদ্ধে বাটারা থানায় এই মাধ্যমে, এটা আমি যেহেতু পল্টন থানার আন্ডারে শান্তিনগরে আছি, সেহেতু এই জায়গায় তদন্ত এসেছে। উনি, আমি বললাম আপনি তদন্ত করেন, সত্য আপনি যাচাই বাছাই করেন, কোনো অসুবিধা নাই। এই নিয়ে আমি কোনো ভীত সন্ত্রস্ত না। এই পর্যায়ে যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েত দান করেন। এবং এইবার বুঝেন, এটা আরেকটা স্ট্রোক আমার উপরে, আমি সেই স্ট্রোকটাও হজম করেছি। এখন আসেন, আমি এবার স্ট্রোক সংক্রান্ত বিষয়ে, যেহেতু আজকে আমাদের থার্ড পর্ব, এবার আমি দেখেন, আমি এই রুগীর খাতা নিয়ে আপনাদের সামনে আসছি। আপনারা ডাক্তার, আপনারা অসুস্থ হলেও রোগী যখন আপনার চেম্বারে আসবে, ক্যান্সারের রোগী যখন আসবে, তাদের কাছে তো আপনার অসুস্থতার চেয়ে তাদের ক্যান্সার, তাদের অসুস্থতা অনেক বড়, তাদেরকে আপনার অ্যাটেন্ড করতেই হবে। এখন আসেন, এইটাও একটা, আজকে আমি যে সাজাইছি, এই সাজানোর মধ্যে এটাও একটা স্নায়ুতন্ত্র ক্রনিক রোগের একটা রোগী চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এই দেখেন, 27/6/2025 একজন রোগী আসলেন। কোত্থেকে? রোগী আসেন নাই, রোগীর অ্যাটেন্ডেন্ট, রোগীর ছেলে আসলেন, গোলাম হোসেন। বাড়ি কোথায়? বগুড়া। এই রোগীর ছেলে ফেরদাউস আলম, এই ছেলে আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের খুব ভক্ত। তিনি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামগুলি দেখেন। এই ছেলে তার বাবার রোগজ লক্ষণ নিয়ে আমার সামনে এসে হাজির। আমি প্রথম প্রশ্ন করলাম, বয়স কত? বয়স 68। তারপরে আমি বললাম, তোমার বাবার কি সমস্যা? বললো যে, স্যার আজকে 5 বছর যাবত, 4-5 বছর যাবত আমার বাবা টোটালি ডিসেবল। আমি বললাম, একটু বুঝাই বলো। সে বলল, আমার বাবা কোনো কাজ করতে পারে না, আমার বাবা হাঁটতে পারে না, আমার বাবা স্ক্র্যাচে ভর দিয়ে উনি চলেন, উনি বাথরুমে যেতে পারেন না, উনি কোনো কাজ করতে পারেন না। ওনার কোমর থেকে নিচের দিকে প্রায় অবশ, কিন্তু উনি মুখে অনর্গল কথা বলতে পারেন, অনর্গল কথা। তিনি হাত নাড়াতে পারেন, অর্থাৎ কোমর থেকে উপরের অংশের সকল কাজকর্ম ওনার সচল, কিন্তু ওনার কোমর থেকে নিচ পর্যন্ত উনি এগুলা ওনার অচল। ওনাকে অন্যের সাহায্য, স্ক্র্যাচ ছাড়া উনি হাঁটতে পারেন না। আমি ওনার সাথে ফোনে কথা বললাম। ফোনে কথা বলার পর দেখলাম কথা পরিষ্কার, একদম পরিষ্কার। এইবার ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি তো প্রথম কথা বললা বাপের এই অবস্থা,
স্যার অ্যালোপ্যাথিক যত ডাক্তার আছে নিউরোলজির সাথে সম্পৃক্ত এবং আগারগাঁও নিউরোলজি হসপিটালে পর্যন্ত আমার বাবার সকল চিকিৎসা, সকল প্যাথোলজি সবকিছু করেছি, দ্য রেজাল্ট ইজ জিরো। এখন তারা বলেছে মাসেল স্পাজম, তার মাসেল ক্র্যাম্পিং, এরপরে আর কি বলেছে, তারপরে বলছে লাম্বার সায়াটিকা, তারপরে কি বলেছে পিএলআইডি। পিএলআইডি আপনারা জানেন, পিএলআইডি তার মানে প্রোলাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ পিএলআইডি মানে লাম্বার কোমর থেকে নিচ পর্যন্ত ওই জায়গাটা অবশ, পিএলআইডি ওইটাকে বলা হয়। আর কি বলেছে পার্কিনসন্স ডিজিজ। তখন ছেলে আমাকে বলে, স্যার পার্কিনসন্স ডিজিজের কথা বলছে, আমার তো সন্দেহ হচ্ছে। আমি কেন? পার্কিনসন্স ডিজিজ হলে তো আমার বাবার মাথা থেকে পা পর্যন্ত সকল অঙ্গই কাঁপতো, ক্র্যাম্পিং হতো, স্পাজম হতো, কিন্তু আমার বাবা যখন রাত্রে ঘুমায় ওনার কোনো ক্র্যাম্পিং নাই, কোনো মাসল স্পাজম নাই, শরীরের কোনো ব্যথা বেদনা নাই, শরীরের কোনো কাঁপাকাঁপি নাই, উনি যদি বসে থাকে তাও কোনো কাঁপাকাঁপি নাই। আমি ছেলের সাথে একমত হয়ে আমি বললাম, ইয়েস, পার্কিনসন্স ডিজিজ, ইটস মে নট পার্কিনসন্স ডিজিজ, তবে প্রোলাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক তা হতে পারে। আচ্ছা, এখন আমি বললাম যে বাবা তোমার বাবার অসুস্থতা, কয় অসুস্থতা বাবা সেই 15-16 বছর 16 থেকেই, তবে আমরা 2021-22 থেকে আমার বাবাকে হসপিটালে এই চিকিৎসা এগুলা নিয়েই করতেছি। এখন ডাক্তাররা বলছে সার্জারি করতে হবে। এক ডাক্তার, কি সার্জারি করতে হবে? সার্জারিটা হলো ওনার রক্ত চলাচলের যে লাইন, এই রক্ত চলাচলের লাইনগুলি ব্লক হয়ে গিয়েছে, রক্ত চলাচলের ব্লক অথবা সেমি ব্লক অথবা 80% ব্লক, যার কারণে ব্লাড সাপ্লাই হচ্ছে না, বিদায় ওনার নিচের দিকে এই পিএলআইডি হয়ে গেছে এবং এই নিচের অংশ সবকিছু এটা। এখন আবার এই নিচের যে অংশটা, এই অবস্থা তার রাইট, এইটা তার সমস্ত বডিতে তার কিন্তু কোনো হালকা পাতলা তার ক্র্যাম্পিং, হালকা পাতলা ক্র্যাম্পিং। আচ্ছা, আর কি সমস্যা? আর সমস্যা স্যার, তার পালমোনারি টিবি হয়েছে। আচ্ছা, পালমোনারি টিবি হয়েছে, আর কি? তোমার এই বাবার এই সমস্যাটা কোন সাইডে বেশি? বলতেছে স্যার রাইট সাইড, ডাইন দিকের পাও সব বেশি অসুস্থতা, রাইট সাইড, ডাইন দিকের পায়ের এই অসুস্থতা। আচ্ছা ঠিক আছে, বাবার সাথে তো কথা বলি, তো আমি আপনাদেরকে এক্সপ্লেন করলাম যে তার উপরের দিকে এভরিথিং ওকে। এখন আসেন হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমি গেলাম, কজ অফ দ্য ডিজিজ। ওই বাবাকে আমি প্রশ্ন করলাম যে ইজ দেয়ার এনি ইনজুরি, আপনি কি কোনো আঘাত পেয়েছেন, কখনো পড়ে গিয়েছেন? তখন তিনি বললেন, স্যার আমি একজন কৃষক মানুষ, আমি গরু চড়াই, হাল চাষ করি, বিভিন্ন কাজকর্ম করি, এই কাজকর্ম করতে গিয়ে স্যার অনেক পড়েছি, আঘাত পেয়েছি, এই সমস্ত ছোটখাটো আঘাতে হসপিটালাইজ হতে হয় নাই, তবে আমি আমার যতটুকু মনে পড়ে যে এরকম 2-5টা আঘাত আমার দেহের উপর দিয়ে গিয়েছে, এইটাকে আমি কজেশন হিসাবে নোট ডাউন করেছি। আর নোট ডাউন কি করেছি? তার পালমোনারি টিবি, তার পালমোনারি টিবি হইয়া টিবির সে ওষুধ খেয়েছে। আচ্ছা, আপনার কোনো ডায়াবেটিস আছে? নো ডায়াবেটিস। আর কি, আপনার কি কোনো প্রেশার আছে? জি, আমার হাই
ব্লাড প্রেশার, কিন্তু আমার বাল্বনের কোনো টাইম নেই। আমার কোনো স্যার তেমন একটা কোনো ব্যথা বেদনা নাই। ব্যথা বেদনা শুধু আমার পায়ের নিকট ব্যথা বেদনা, এবং আমার নি জয়েন্টে, রাইট নি জয়েন্টে ব্যথা ব্যথা এবং লাম্বারে অর্থাৎ কোমরে ব্যথা, রাইট নি জয়েন্টে ব্যথা। এবার আমি ওনাকে যে প্রশ্ন করলাম, আপনার শরীরে শীত বেশি না গরম বেশি? উনি কাতরতার দিক থেকে বললেন, স্যার আমার শীতটাই বেশি। তার ঘাম, পিপাসা এগুলা খুবই কম। ঘুমটা খুব কম, স্যার ঘুম হতে চায় না, ঘুমটা খুবই কম। এবার ফার্স্ট হিস্ট্রি তো আপনাদেরকে আমি বললাম, এর মধ্যে আমি ওনাকে বললাম এটাকে ইংলিশে বলা হয় এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। ওনাকে আমি বললাম ছেলেকে দূরে সরাইয়া ওভার ফোনে ওনাকে জিজ্ঞাসা করছি এইরকম কোনো যৌন সংক্রান্ত কোনো রোগ যার জন্য আপনি ওষুধ খেয়েছেন কিনা, এলোপ্যাথিক কোনো ডাক্তারের কাছে আপনি গিয়েছেন কিনা। বলছে না স্যার আমার তেমন কোনো এইরকম রোগ ছিল না। এরপরে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার হিস্ট্রিতে, আপনার ফ্যামিলি হিস্ট্রিতে, আপনার বংশগত আপনার কোনো ক্যান্সার? বললো যে আমার এক ভাই ক্যান্সারে মারা গেছে। আচ্ছা, আর কি? আপনার পেশাব পায়খানা? স্যার পেশাব পায়খানা, পায়খানা কষ্ট, 2 দিন পর পর আমার পায়খানা, আর প্রস্রাবে জ্বালা পড়া, প্রস্রাবে কষ্ট, প্রস্রাব করতে আমার কষ্ট হয়, এই জ্বালা পড়া। এইটাও স্যার 3-4 বছর যাবৎ এই অবস্থা। মেজাজ খুব খিটখিটে মেজাজ, মেজাজটা খুব খিটখিটে। আর স্যার পেশাব ধরে রাখতে পারি না, বয়স যেহেতু 68 ইয়ার্স। আচ্ছা, আর আপনার ভাই বদভ্যাস? বদভ্যাস স্যার আমি তামাক সেবন করতাম, অনেক তামাক, বিড়ি, সিগারেট খেয়েছি, সাদার খেয়েছি। আজকে 10-12 বছর আমি আর এগুলা কিছু খাই না। তাহলে এইবার আসেন, আমার আমার আমি এই জায়গার মধ্যেই আমার কাছে প্রশ্ন দেখা দিয়েছে যে উনি এই যে ইনজুরি, উনি যে হাঁটতে পারেন না, রাইট সাইডে উনার কোনো বল শক্তি নাই। এটা কবে থেকে? এটা 2021-22 থেকে এই অবস্থা। যা বলেছি এর মধ্যে তার জানা অজানা বেশ কিছু ইনজুরি আছে। এই অবস্থায় এই পর্যন্ত কোনো ডাক্তার কনফার্ম কোনো উত্তর দিতে পারে নাই। অ্যালোপ্যাথিক ডাক্তার কনফার্ম কোনো উত্তর দিতে না পেরে তারা হতাশ হয়ে আমার কাছে এসেছে। এখন রোগীর অবস্থা এই অবস্থার প্রেক্ষাপটে এই রোগী আমি এখন আপনাদের সামনে হাজির করলাম। আপনারা এবার বলেন আপনাদের প্রেসক্রিপশন কি হতে পারে? প্লিজ, এই রোগীর ক্ষেত্রে আপনাদের প্রেসক্রিপশন কি হতে পারে? ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে, ওষুধ তো আমি দিয়েছি। আপনারা একটু কাইন্ডলি বলবেন কি হতে পারে, কি ওষুধ, কি হতে পারে? প্লিজ কেউ কি বলবেন? স্যারের দীর্ঘ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সালমান আব্দুল্লাহ কস্টিকাম হতে পারে। ওকে, এইবার আর কেউ বলবেন? হ্যাঁ, আর্নিকা মন্টেনা, হ্যাঁ এস আই খান, হ্যাঁ এস খান, আচ্ছা আর্নিকা মন্টেনা প্লিজ এবার বলতে থাকেন, খুব তাড়াতাড়ি বলেন। আমি আরো একটা কেস আপনাদের সামনে হাজির করব। কস্টিকাম, কস্টিকাম প্লিজ আপনারা বলতে থাকেন। কস্টিকাম আপনারা বলেন, কস্টিকাম, কস্টিকাম, আশিকুর রহমান, কস্টিকাম, 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 আর্নিকা, তারপরে আর্নিকা, শফিকুল ইসলাম, আর্নিকা মন্টেনা, কস্টিকাম, কস্টিকাম, মুর্শেদ আলম, কস্টিকাম, হ্যাঁ তাসলিমা সেবা, কস্টিকাম। ওকে, আর্নিকা মন্টেনা, হাফেজ মোহাম্মদ রাসেল, আর্নিকা মন্টেনা। আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনারা যে বলতেছেন
আপনাদের কোনো ওষুধেই আপনারা আপনারা চমৎকার ওষুধের নাম বলতেছেন, জার্নিকা, মন্টেনা, প্লিজ প্লিজ একটু বলেন। হ্যাঁ, কস্টিকাম, হ্যাঁ, বিলকিস বিশ্বাস, কস্টিকাম, হ্যাঁ, বিকাশ বিশ্বাস, হ্যাঁ, কস্টিকাম। আর কেউ কিছু বলবেন? চমৎকার, চমৎকার। আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, এটা আপনাদের দোয়ায় আমি কথা বলতেছি। মেডো, লাইকো, আর্নিকা, কস্টিকাম, 4টা ওষুধ দিয়েছেন, আমরা তো দিব একটা। রেজাউল করিম, কস্টিকাম, হ্যাঁ, চমৎকার। প্লিজ, আর আপনাদের নিতে পাচ্ছি না। এখন আসেন, আমরা কি পেলাম? আমরা কজ অফ দ্য ডিজিজ কি পেলাম? আপনারা, আমরা এই জায়গার মধ্যে রাইট সাইড আপনারা পেয়েছেন। আমি কম্পারেটিভলি রাইট সাইড বেশি দুর্বল, কিন্তু তিনি লেফট সাইডেও হাঁটতে পারেন না। রাইট লেফট ডাবল ক্র্যাচ ওনার মধ্যে। তাহলে আমরা এই জায়গার মধ্যে কি আছে? তার একটা পালমোনারি টিবিও আছে। এই পরিস্থিতিতে, এই ক্ষেত্রে আমার অ্যাপোরিজম নাম্বার 5 বলতেছে যে তোমরা কজ অফ দ্য ডিজিজ বাইর করো। আমরা কজ অফ দ্য ডিজিজ বাইর করতে গিয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে ওনার আজকের এই পরিস্থিতিটা কোনো জায়গায় পার্শিয়াল ব্লাডের ব্লকেজ হয়েছে। রক্ত চলাচল স্তিমিত। এই রক্ত চলাচল স্তিমিত কে করেছে? তিনি নিশ্চয়ই কোনো একটা সময়ে, তিনি কোনো একটা অবস্থায় 2, 4, 5, 10 বছর আগে নিশ্চয়ই তিনি কোনো আঘাত প্রাপ্ত হয়েছেন, এবং এই আঘাতের কথা তিনি বলেছেন। সেই আঘাতের কারণে তার আজকের এই রোগটা, যদিও কঠিন রোগ, বাট এটা সিউডোক্রনিক ডিজিজ। আপনারা জানেন সিউডোক্রনিক ডিজিজ অ্যাপোরিজম নম্বর 5.3-তে আপনাদেরকে বলেও দিয়েছে যে সিউডোক্রন অবস্টাকল টু কিউর, আরোগ্যের পথে কি বাধা আসতে পারে সেটা পরের কথা। বাট আর্নিকার ফাংশনটা কি? আর্নিকা ব্লাডকে ছুটাইয়া দেয়। যদি কোনো জায়গায় আমার ব্লকেজ থাকে ডিউ টু ইনজুরি, ইউর ফার্স্ট মেডিসিন ইজ আর্নিকা মন্টেনা। আজকে আপনারা যারা আর্নিকা মন্টেনা বলেছেন আপনাদেরকে ধন্যবাদ, যারা কস্টিকাম বলেছেন তাদেরকেও ধন্যবাদ। কারণ এই রুগী যে আর্নিকায় একক ভালো হবে তা না, এবং আদৌ ভালো হবে তাও না। কস্টিকাম যে লাগবে না তাও না, তবে কস্টিকামও লাগবে, আর্নিকাও লাগবে, রাস্ট্রক্সও লাগতে পারে, এবং হাইপেরিকামও লাগতে পারে। সুতরাং আমরা যদি ধৈর্যের সাথে আমরা মোকাবিলা করতে পারি, তাহলে আমরা ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। এখন সভাপতি সাহেব, আমাদের হাতে কি সময় আছে? আমরা কি এই ক্রনিক ডিজিজের আমরা কি আরেকটা রোগীর চিত্র আলোচনা করতে পারি? ইনশাআল্লাহ স্যার, শুরু করবেন স্যার, প্লিজ। ধন্যবাদ। এইবার আসেন এই 28/6 আজকে 30 তারিখ, 28/6 আবার আমার কাছে আরেকটা রোগী আসছে। কি যে আমারও এই স্নায়ুতন্ত্রের সাথে সম্পৃক্ত রোগীও স্নায়ুতন্ত্রের রোগ। এইবার আসেন, রোগীটা নিজেই আসছে। রোগীর বয়স 75 বছর।
বা 78 বছর রোগীর ছেলে রোগীকে নিয়ে আসছে। প্রথম আউটলুকিং এ দেখি রোগী অত্যন্ত লিন এন্ড অত্যন্ত দুর্বল, বয়সের ভারে উনি নুয়ে গিয়েছেন। ওনার ওজনের দিকে তাকায় দেখি 35 কেজি, 36 কেজি, বয়স ওনার 78 বছর। তিনি মৃদু স্বরে আমার সাথে কথা বলতেছেন। আমি বললাম ভাইয়া, প্রথমে আমি বললাম ভাই আপনার কোনো রোগ নাই, আপনি যেহেতু কুমিল্লা থেকে আসছেন এই পর্যন্ত এসেছেন, আপনি ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আপনি ভালো হবেন। আপনি তাহলে আমরা প্রথম এই রুগী দেখলাম লিন এন্ড থিন, রুগী আমার কথা শুনে কেঁদে ফেলেছে এবং বলছে স্যার বড় আশা নিয়ে আপনার কাছে আসছি, আমি কি ভালো হব? ইনশাআল্লাহ ভালো হবে। আপনার কি কষ্ট? কিন্তু স্যার এতটা বছর পার করলাম, কোনো রোগ ছিল না, কোনো রোগ নাই, কিন্তু স্যার আজকে 6 মাস যাবৎ শ্বাসকষ্ট, তবে নট রেগুলার, নিয়মিত না স্যার। তো আমার নিকট 2 ঘন্টা বসা ছিল, আমি কিন্তু এই 2 ঘন্টা তার তেমন কোনো শ্বাসকষ্ট দেখি নাই, হালকা শ্বাসকষ্ট। এরপরে তার কফ কাশি এগুলা ছেলে বলতেছে, কিন্তু আমার কাছে 2 ঘন্টা আমি কোনো কফ কাশি দেখি নাই। তারা বলল স্যার শুষ্ক কাশি, শক্ত কাশি, রাত্রে কাশি, কাশির সাথে শক্ত কফ বের হয়, কাশির সাথে লোট কফ বের হয়, স্যার লম্বা ভাবে তারের মতো কফ বের হয়। তবে স্যার কফটা সাদাটে, তলাটে, তলানি, কিন্তু কফে কোনো গন্ধ নাই। এই হলো স্যার প্রথম। 2 নম্বর, স্যার আমার বাবা শক্ত কোনো খাবার খেতে পারে না, এমনকি ভাতও খেতে পারে না। শক্ত খাবার এবং ভাত খেলে সাথে সাথে বমি হয়ে যাবে, কিন্তু তরল খাবার, জাউ খাবার, পানি জাতীয় খাবার, এইগুলি ঝোল জাতীয় খাবার, এগুলা খাইলে পেটের মধ্যে থাকে, শক্ত খাবার খেতে পারে না। আর কি বড় দুর্বল। এইবার আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কি কোনো ডায়াবেটিস আছে? না স্যার আমার কোনো ডায়াবেটিস নাই। আপনার শরীরে কোনো ব্যথা বেদনা আছে? না স্যার আমার শরীরে তেমন কোনো ব্যথা না, হালকা ব্যথা। আর কি আমি বড় দুর্বল, আর আমার কিন্তু কোনো ঘুম নাই, আমি বড় দুর্বল, আমার কোনো ঘুম নাই। স্যার আমার মাথাটা খুব গরম, মাথা হিটেড, মাথা সব সময় খুব গরম থাকে। আমার স্যার গায়ে জ্বর আছে, তবে হালকা জ্বর, তেমন একটা বেশি জ্বর না। তাহলে আপনার কষ্টটা কি? স্যার এই গলাটার মধ্যে কি যেন বেজে আছে। আমার ছেলেরা, এবার ছেলে বলতেছে যে স্যার আমার বাবার এন্ডোস্কোপি করেছি, তারপরে যাই স্টোমাক, এই পাকস্থলী, গ্যাস্ট্রিক সব পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা বলেছে ওসোফেজিয়াল ক্যান্সার, আরেক ডাক্তার বলেছে স্টোমাক ক্যান্সার, আরেক ডাক্তার বলেছে ওসোফেগাসের ইন ওপেনিং পার্টে তার এই ক্যান্সার, এবং
এই কারণে তার শ্বাসকষ্ট। তাহলে আমি বুঝে গেছি তার স্টোমাকের ওই জায়গার মধ্যে একটা ক্যান্সারের একটা গ্রোথ সেই জায়গার মধ্যে আছে, যার কারণে শক্ত খাবার খেলে ওই জায়গায় আঘাত লাগে, ওই জায়গায় একটা আলসারেশন আছে, সেই আলসারেশনের আঘাতের কারণে তার শক্ত খাবার খাওয়ার সাথে সাথে বমি হয়ে যায়। এই যে তার বমি, নরম খাবারে তার কোনো বমি নাই। এই অবস্থায় তারপরে তারা তারা বলল আপনারা ঢাকায় নিয়ে যান, ঢাকায় ক্যান্সার হসপিটালে নিয়ে যান। এর মধ্যে তাকে 3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, রক্ত দিয়েছে 3 ব্যাগ। এবার আসেন, বরাবরই ক্ষুধা রুচি কম। তিনি তিনি কাজ করতেন দেশের বাড়িতে, বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে তিনি থাকতেন। এখন তাহলে আপনার আর কি কষ্ট, সে কষ্টগুলি বলেন। সে কষ্টগুলি বলতে গিয়ে সে বলল, স্যার দীর্ঘদিন আমার কোষ্ঠকাঠিন্য, দীর্ঘদিন আমার কোষ্ঠকাঠিন্য। আর আর কি কষ্ট, আর কষ্টের কথা বলেন। স্যার আমার খাবার দাবার রেগুলার খুব একটা খাবার খেতে পারি না। আচ্ছা আপনি কি ধরনের কি খাইতেন, আপনার মধ্যে কোনো বাজে খাবার, বাজে নেশা? স্যার আমার দীর্ঘদিন আমি বিড়ি সিগারেট ছাড়া চলতো না, আমি তামাক ছিল আমার প্রিয়, আমার পায়খানা রেগুলার কষা, কনস্টিপেটেড, তামাক আমার প্রিয়। আমি তখন তার প্যাথোলজিক্যাল যে টার্ম, প্যাথোলজিক্যাল যে কন্ডিশন, এই কন্ডিশন গুলি আমি ভুলে গিয়েছি। আমি এগুলো ভুলে আমি মাথায় রেখেছি, মাথায় রেখে তার এইবার তার সার্বজয়িক লক্ষণের দিকে আমি চলে গেলাম। সার্বজয়িক লক্ষণের মধ্যে পেলাম কি, তার বাজে নেশাটা কি, বাজে নেশা চা, সিগারেট, তামাক, এগুলা তার বাজে নেশা, এগুলা সে খেত। তার দীর্ঘদিন যাবৎ অনিন্দ্রা, ঘুম হচ্ছে না, এখনো তার ঘুম হচ্ছে না। তারপরে তার পিপাসা কম, তার ঘাম কম, তারপরে আর কি কষ্ট, এবার ক্ষুধা মন্দা, ক্ষুধাহীনতা, খাবার খেতে পারে না। তারপরে এখন শক্ত খাবার খেলে তার সমস্ত পেট ব্যথা, বমি। এইবার আমি চলে গেলাম তার মেজাজের দিকে। মেজাজটা প্রচন্ড কড়া, প্রচন্ড কড়া। ছেলেরা বলল আমার বাবা সারা জীবনই কড়া, ক্ষুধা রুচি খুবই কম, কিন্তু মেজাজ খুব কড়া, ওনার সাথে কথা বলে পারা যায় না, মেজাজ। এইবার বললাম আমাকে প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলি দেন। এই প্যাথোলজিক্যাল রিপোর্টে 1 নম্বর এন্ডোস্কোপিক কার্সিনোমা, 2 নম্বর এডিনো কার্সিনোমা গ্রেড 2, 3 নম্বর গ্যাস্ট্রো ওসোফেজিয়াল কার্সিনোমা, লোয়ার এন্ড অফ দ্য ওসোফেগাস। এই অবস্থায় এগুলো হলো প্যাথোলজি রিপোর্ট। প্যাথোলজি রিপোর্ট আমাদের ওষুধ নির্বাচনের ক্ষেত্রে একটা পার্ট, কিন্তু আমি এই রোগী চিত্রের মধ্যে যা পেলাম তা আপনাদেরকে প্রেজেন্ট করলাম। উনি যাবার বেলায়, স্যার আমি ভালো হব কিনা, আমার স্যার বাঁচতে ইচ্ছা করে, এই স্যার আমি আপনার নিকট ওয়াদা করলাম আমি আর সিগারেট খাবো না, ধূমপান আমি করব না, আমার ধূমপানই আমার কাল। তাহলে তার ক্ষুধাহীনতা, অরুচি এবং এই ক্ষুধামন্দা, এই পর্যায়ে তার
জীবন স্টাইল, অনিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা, এই ব্যবস্থার কারণে আজকে তিনি মৃত্যু পথযাত্রী। তার সাথে যেই কারণে এই যে কারণে আজকের এই রোগের সৃষ্টি, সেই কারণগুলি আমি আপনাদেরকে বলেছি। এই অবস্থার প্রেক্ষাপটে আপনাদের নিকট আমি ছেড়ে দিলাম কি ওষুধ আসতে পারে। কি তাকে আবার জিজ্ঞাসা করলাম, অ্যাবডোমিনাল, আপনার যে কমপ্লেইন, আপনার পেটে কোনো পানি আসছে? না স্যার, আমার পেটে কোনো পানি আসে নাই। আপনার শ্বাসকষ্টটা কেমন? স্যার এটা হালকা, তবে আমার কাশিটা শুকনো কাশি, ড্রাই কফ, কফটা শুকনা এবং তারের মতো কফটা আমার পড়ে, লোট লোট জাতীয় কফ। এটা হলো তার লাং সংক্রান্ত, ফুসফুস সংক্রান্ত, কফ সংক্রান্ত জটিলা। আর এজ এ হোল আমরা কি করলাম, এজ এ হোল লক্ষণগুলি আমি নিলাম। তার পারিবারিক ভাবে তেমন কেউ ক্যান্সারও না, ডায়াবেটিসও না। এই রুগীরও নো ডায়াবেটিস, নো ডায়াবেটিস, নো প্রেশার, কোনো কিছু নাই। এখন এই পর্যায়ে আমরা কি ওষুধ চিন্তা করতে পারি? একটু বলেন তো প্লিজ, একটু কাইন্ডলি বলেন, একটু কাইন্ডলি বলেন। আশরাফ হেলালি স্যার, আপনি এখন কেমন আছেন? ইনশাল্লাহ আশরাফ, ভালো আছি। হ্যাঁ, তুমি বাবা কথা বইলো, তোমার সাথে আমি কথা আছে, কথা বলবো। ওকে প্লিজ, এইবার আপনারা একটু বলবেন। আমার বন্ধুরা, এই ধরনের রুগী আপনাদের কাছে আসবে। প্রথম পর্যায়ে কেউ আপনাদেরকে সালাম দিবে না। যতই ক্যান্সার স্পেশালিস্ট সরোয়ার আলম, হেতে সারা বাংলাদেশে ক্যান্সারের সে পিতা, সব ক্যান্সার সে ভালো করে, বোধহয় এবার নোবেল প্রাইজ সেই পাবে, কিন্তু এইটার কোনো প্রতিবাদ আপনারা কেউ করেন না। আচ্ছা, এবার আসেন, কে বললো? এস শান খান লেখেছিস। আচ্ছা লেখেছিস, আচ্ছা লেখেছিস, লেখেছিস, লেখেছিসের চিন্তা করতে। আচ্ছা, এই আবার বানান ভুল করেছে, সিলিবাই কেলিবাইক্রোম লিখে রাখছে, সিলিবাইক্রোম, কেলিবাইক্রোম, কে এ এল আই, কেলিবাইক্রোম, কেলিবাইক্রোম। আচ্ছা, মুনিরা পারভেজ, কেলিবাইক্রোম, মনিরা পারভেজ, কেলিবাইক্রোম। হ্যাঁ, তাহলে বুঝছেন, তার কিন্তু থ্রোট অবস্ট্রাকশন, যার কারণে গলা দিয়ে খাবার যেটুকু নামে, শক্ত খাবার নামার সাথে সাথে বমি হয়ে যায়। আচ্ছা, কার্বোভ্যাক্স, লাক্স ভূমিকা, হ্যাঁ। এবার এখন বলেন, আর কে কি বলবেন? প্লিজ বলতে থাকেন, আমরাই তো ভুল করব। প্রথম মেডিসিন নাক্স, কে? ডি এম আজিজ, আজিজ মোহন। ওকে ফাইন, নাক্স ভূমিকা, চমৎকার। হ্যাঁ, প্রথম মেডিসিন নাচ, আজিজ মাদানি, আজিজ মাদানি, নাক্স ভূমিকা। আমিনুল ইসলাম বিপ্লব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হাসনাত, কেলেবাইক্রো। আচ্ছা, মনে রাখবেন, একটা সাইকোটিক মায়াজম ওর ভিতরে আছে, কারণ ওখানে একটা টিউমার আছে, একটা অবস্ট্রাকশন আছে। আচ্ছা স্যার, প্রথমে সিপি নিলাম, তারপর আচ্ছা হুমায়ুন কবির ফসফরাস। খুব ভালো লাগতেছে আপনাদের আলোচনাগুলির মধ্যে, আপনারা ওষুধ বলতেছেন, খুবই ভালো। সিপি নিলাম, তারপরে কেলিবাইক্রোম। হ্যাঁ, ওকে। এরপরে আসেন লাইকোফুডিয়াম। ওনার গ্যাসিয়াস কোনো কমপ্লেন নাই, গ্যাসিয়াস কোনো কমপ্লেন নাই। আচ্ছা, এবার আসেন, তাহলে বুঝছেন উনি একটা কনফার্ম ট্রিপল ক্যান্সারের আক্রান্ত। ওনার মেটাস্টেসিস, ওনার ক্যান্সারের লাং ক্যান্সার, ওসোফেগাসে ক্যান্সার, তারপরে গিয়ে অ্যাডিনোকার্সিনোমা, এন্ডোস্কোপিক কার্সিনোমা, এগুলা গ্যাস্ট্রোওসোফেজিয়াল কার্সিনোমা, এগুলা গ্রেড 2। আচ্ছা, এবার আসেন
লাইকোপোডিয়াম। আর কে কি বলবেন? আমি লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম বলেছেন, ঠিক আছে। আর কেলিবাইক্রোম, ওকে। আয়েশা কেলিবাইক্রোম, ম্যাডো। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন, আমার সুবিধা হতো আপনাদেরকে ওষুধগুলি যদি আমি আপনারা যা আলোচনা করেছেন বলতেছেন এগুলোর একটা কম্পারেটিভ স্টাডি আপনাদেরকে বলতে পারতাম, সময়ের অভাবে তা বলতে পারবো না। কোনিয়াম, ওকে, কোনিয়াম। প্রত্যেকটা ওষুধের পিছনে একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। কোনিয়াম। আচ্ছা আচ্ছা, এই মানুষটা কিন্তু একটা হিন্দু ভদ্রলোক, সাধনচন্দ্র শীল, সাধনচন্দ্র। আচ্ছা, এবার বলেন নাক্স ভূমিকা, নেক্সট কেলিবাইক্রোম, ল্যাকেসিস, আব্দুল্লাহ আল মামুন, ল্যাকেসিস, হ্যাঁ ল্যাকেসিস। আচ্ছা, সবিক, কার্সিনোসিন, হ্যাঁ, আমরা অনেকেই ক্যান্সারের সাথে কার্সিনোসিনের কথা চিন্তা করি, কিন্তু আমরা লক্ষণের সাথে সম্পৃক্ত লক্ষণ পেতে চাই। কার্সিনোসিন, কার্সিনোসিন। অনেক সময় আমরা ডাক্তাররা হিমশিম খেয়ে যাই, কি ওষুধ দেব, কোনটা দেব, এরকম আমরা তীরে আমরা তীরে যেতে পারি না। সিমটমস আমরা খুব একটা কালেক্ট করতেও পারি না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন আসে, আমরা আর আলোচনা দীর্ঘায়িত না করে আমরা এখানে, আমি যে আপনাদের সাথে কথা বলতে পারছি এটাই আমার কাছে খুবই আশ্চর্যজনক। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন প্লিজ আপনারা এই রুগীর পয়েন্ট অফ ভিউতে আছেন। রুগী 475, রুগী আচ্ছা, এই রুগীর জীবন আচরণ সকল ক্ষেত্রে একটা অনিয়মিত জীবন আচরণ। 4 নম্বরে ওনার সিগারেট, তামাক, এই খাবারগুলি, সরি, এই রকম অপাচ্য এই এই বিষয়গুলি তিনি খাবার এগুলি খেতেন, এগুলো পান করতেন। আচ্ছা, এখন দীর্ঘদিন উনি ক্ষুধাহীনতা, দীর্ঘদিন ওনার কোনো ঘুম নাই, দীর্ঘদিন যাবৎ উনি খাবার দাবার অনিয়ম, এই অনিয়ম তান্ত্রিকতার কারণে সকালের খাবার উনি বিকালে খান এবং যখনই খান তখনই খুব কম খান। এই অবস্থার প্রেক্ষাপটে ওনার অবস্থা এই দাঁড়িয়েছে। এজ এ রেজাল্ট উনি প্রচন্ড রাগী, উনি অনেক রাগ, উনি ধরে রাখতে পারেন না। এখন রোগের কারণে উনি রাগটা হজম করেছেন। এই অবস্থায় তার 2 দিন পর তার পায়খানা, 3 দিন পর পায়খানা, পায়খানার কষ্ট। হয়তো বলবেন খাবার নাই পায়খানা হবে কোত্থেকে, আগেও তার পায়খানার কষ্ট। তাহলে আমাদের এই 8-10টা লক্ষণে, রোগের লক্ষণ কি সেটা ভুলে যান, লক্ষণে আমাদেরকে কি ওষুধটা আমাদের মাথায় আসে। আপনারা যারা কেউ লেকেসিস বলেছেন, কেন লেকেসিস বলেছেন? প্রথমেই তো আসবে একটা প্রচন্ড গরম কাতর রোগী, কিন্তু এই বেটা শীত কাতর রোগী, এই বেটা শীত কাতর রোগী। এই যে আমার প্রিয় অকুল হোসেন, তিনি বললেন, অকুল হোসেন তিনি বললেন নাক্স ভূমিকা, অকুল হোসাইন নাক্স ভূমিকা। আপনাদের দোয়ায় আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, চমৎকার। এখন আমি যে কয়টা লক্ষণ এই আমার এই হিস্ট্রিতে আমি নিয়েছি, এই হিস্ট্রির পরিপ্রেক্ষিতে ওনার প্রথম, স্যার আমার শ্বাসকষ্টটা কমাইয়া দেন। কে শ্বাসকষ্টটা? স্যার
যদি আমি একদম চুপ হয়ে যাই তাহলে শ্বাসকষ্টটা কমে যায়। স্যার এক কম থাকে। স্যার আমার জিহ্বাটা দেখেন, পুরা জিহ্বাটা ড্রাই, শুকনা, আর ভিতর থেকে শুকনা কফ, একটু কফ বের হলে স্যার আমার কাছে ভালো লাগে। তাহলে তার প্রথম ডিমান্ডটা হলো যে আমার যাতে শ্বাসকষ্ট না হয়, আর কফটা লোট লোট কফ। তাহলে ড্রাই কফ, শুকনা কাশি, ঘন কাশি, কাশতে কাশতে বমি হয়ে যায়, এমনিও তার বমি, রেগুলার বমি। তাহলে আমরা এই রুগীকে আমরা কনফার্ম ভালো করতে নাও পারি, কিন্তু তার অ্যাকিউটনেসকে ওভারকাম করার জন্য উই মে প্রেসক্রাইব ফার্স্ট মেডিসিন, উই মে প্রেসক্রাইব ব্রায়োনিয়া, উই মে প্রেসক্রাইব ব্রায়োনিয়া। আমি যে লক্ষণ, বাট সার্বদৈহিকভাবে যে লক্ষণগুলি আপনাদের সামনে আমি প্রেজেন্ট করেছি, সেই লক্ষণে ইন্ডিকেট করে দ্য মেডিসিন ইজ নাক্স ভূমিকা। সার্বদৈহিকভাবে তার মেডিসিন নাক্স ভূমিকা। এখন পর্যন্ত এটা সিফিলিসে টার্ন করে নাই। এখন পর্যন্ত তার ব্যথা বেদনা জ্বালা পোড়া পেটে কোনো সমস্যা নাই। এই অবস্থায় তার সার্বদৈহিক অবস্থার প্রেক্ষাপটে দ্য মেডিসিন মে বি নাক্স ভূমিকা। তাই আজকে আমি আর কতদিন আপনাদের সামনে হাজির হতে পারবো আমি জানি না। আমার বয়স হয়েছে, আপনাদের দোয়ায় আমি এবার বেঁচে গেছি। আমি চাই আপনাদের সাথে থাকতে, আমি আপনাদের দোয়া চাই।